সেই কলেজে পড়ার সময় থেকে যারা আমাকে দেখতে এসেছে তারা শেষে বলে পাঠিয়েছে মেয়ে তাদের পছন্দ হয়নি, তবে দাবি দাওয়া পূরণ করলে তারা ভেবে দেখতে পারে। একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কাজ করা আমার বাবার 2 ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে 4 জনের সংসার চালিয়ে তেমন কোনো সঙ্গতি ছিল না ছেলেপক্ষের বিরাট অঙ্কের দাবি মেনে নেওয়া। ছেলেপক্ষের লোকেরা আমাকে দেখে যাওয়ার পর মন খারাপ করে বাবা বলতেন, আজ যদি আমার দেওয়ার মতো সঙ্গতি থাকতো তাহলে কি আমি আমার মেয়েটাকে দিয়ে থুয়ে বিয়ে দিতে পারতাম না? পরে আবার নিজেই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন, ওদের চোখ নেই তাই ওরা দেখতে পায় না, ওপরের রূপটাই সব না, আমার মেয়ের মতো মন কটা মেয়ের আছে। বাবাকে তখন বলেছি, তোমার ছেলের বিয়ে দেওয়ার সময় তুমি তোমার বৌমার মন দেখবে নাকি তার চেহারা দেখবে? বাবা সে কথার উত্তর না দিয়ে আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে নিজের ঘরে চলে যেতেন। টিউশনি করতে করতে ভাইয়ের পড়াশুনোর খরচ আর আমার গ্র্যাজুয়েশনের পর উঠে পড়ে চেষ্টা করতে লাগলাম একটা চাকরির। সেখানেও আমার ভাগ্য সহায় না থাকলেও শেষে রিলায়েন্স ডিজিটাল স্টোরে সেলসের একটা কাজ পেয়ে মন দিয়ে সেটা করতে লাগলাম। দেখতে দেখতে 28টা বছর কেটে যাবার পর বাবা মা এমনকি ভাইও আমার বিয়ের আশা প্রায় এক প্রকার ছেড়েই দিয়েছিল। আমিও আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ সেই 20 বছর বয়স থেকে চেষ্টা করে যখন হয়নি তখন এই 28 বছর পার করার পর আর নিশ্চয়ই সেটা হওয়ার সম্ভাবনা থাকে না। ভাই কলেজ থেকে বেরিয়ে চাকরির বাজারে খুব একটা সুবিধা করতে না পেরে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে সেকেন্ড হ্যান্ড একটা মোটরসাইকেল কিনে আমাজনে ডেলিভারি বয়ের কাজ করতে লাগলো। সংসারে ভাই কিছুটা সহযোগিতা করলেও হালটা আমি শক্ত করে ধরে ভেবে নিয়েছিলাম এ জন্মে হয়তো আমার স্বামী সংসার আর সন্তান সুখ নেই। সেদিন স্টোরে কাজ করছি, ভাইব্রেট মুডে রাখা ফোনটা হঠাৎ বেজে উঠল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা। পকেট থেকে ফোনটা বার করতে করতে ভাবলাম, ভাই অতনু জানে রাত 9টায় আমার শিফট শেষ হয়, তাই হয়তো সে নিচে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি গেলে আমাকে নিয়ে বাড়ি যাবে। মোটরসাইকেল কিনে দেওয়ার পর থেকে অতনু এই দায়িত্বটা নিজে থেকেই নিয়েছে। বারণ করলেও সে বলে ওই সময় আমার নিজের কোনো কাজ থাকে না, হয় আড্ডা দিই না হয় বাড়িতেই থাকি, কিন্তু তোর তো হয় বাস না হয় টোটো করে আসতে হয়, সেটাও সময় সময় বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তোর এই দেরি করে বাড়ি ফেরার জন্য মা বাবা সবাই খুব চিন্তা করে, তাই বাইক যখন আছে রাতের বেলাটায় আমি তোকে নিয়ে আসবো, তা সে গ্রীষ্ম হোক বা বর্ষা হোক। ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখলাম অতনু নয়, আননোন নাম্বার। ধরবো কি ধরবো না চিন্তা করে কলটা ওকে করতেই কানের পাশে আনতেই একজন মহিলা বললেন, আমি তোমার সাথে দেখা করতে যাই আগামীকালই। এবার তুমি বলো কোথায় কখন? কিছু বুঝতে না পেরে বললাম, কে আপনি, কেন আমার সাথে দেখা করতে চান? ভদ্রমহিলা বললেন, সাক্ষাতে বলবো। 2-4 সেকেন্ড চুপ করে থেকে বললাম, বারাসাত চাপাডালিতে বিগ বাজারের রিলায়েন্স ডিজিটাল স্টোরে 11টার পরে চলে আসুন, আমি তখন থাকবো। আপনার যা কিছু বলার এখানেই বলতে হবে, আমি কিন্তু বাইরে যেতে পারবো না। মহিলা কণ্ঠস্বরের মালিক ঠিক আছে বলে ফোনটা রেখে দিলেন। আমি ভাবতে লাগলাম কে এই মহিলা, ফোন নম্বরই বা পেলেন কোথা থেকে? ঠিক তখনই আবার ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। তাকিয়ে দেখি ভাই অতনু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা ধরে বললাম, তুই একটু দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। পরদিন 11:30টায় একটু পর একজন হালকা চেহারার বয়স্ক ভদ্রমহিলা, যার পরনের জামা কাপড় আর গয়না পরা দেখে মনে হলো তিনি কোনো সম্ভ্রান্ত মহিলা। চেহারা দেখে মনে মনে ভাবলাম, আজকাল এনার বয়সী মহিলারাও হয়তো ডায়েট করছেন। ভদ্রমহিলা কোনো ভূমিকা না করে আমার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি তো শ্যামলী তাই না? হ্যাঁ বলে উৎসুক হয়ে ওনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এনাকে আগে কোথাও কি দেখেছি। ভদ্রমহিলা বললেন, 5 বছর আগে আমার স্বামী আর আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, তখন তোমাকে আমার পছন্দ হয়নি, কারণ তোমার গায়ের রং আর নাকটা চাপা ছিল বলে। এখন পরিস্থিতি অন্যরকম, আমি তোমার সব খোঁজখবর নিয়েছি, তুমি যদি এখন রাজি থাকো তাহলে আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব, কিন্তু কোনো অনুষ্ঠান করি না,
শুধু রেজিস্ট্রি ম্যারেজ হবে। ভদ্রমহিলার কথাগুলো শুনে কি বলবো বুঝতে না পেরে হেসে বললাম, তখন আপনি আমাকে পছন্দ করেননি, আমার গায়ের রং আর নাক চাপা ছিল বলে। আজ 5 বছর পর সেই আপনি আমাকে আবার ছেলের বউ করতে চাইছেন? ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। আমি তো এখনও সেই একই রকম আছি, শুধু বয়সটা আরও 5 বছর বেড়েছে। ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে এদিক ওদিক তাকিয়ে বললেন, তুমি আমাকে একটা বসার ব্যবস্থা করে দিতে পারো? আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। কাউন্টারের ওপার থেকে একটা চেয়ার এনে ভদ্রমহিলাকে বসতে দিয়ে বললাম, দেখুন, এখন আমার ডিউটির সময়, আপনি যা বলবেন তাড়াতাড়ি বলুন। ভদ্রমহিলা চেয়ারটায় বসে বললেন, ছেলের বিয়ে আমি 4 বছর আগেই দিয়েছিলাম। বিয়ের 2 বছর পর আমার বৌমার একটি পুত্র সন্তান হয়। এখন তার বয়স 13 মাস। 8 মাস আগে 5 মাসের বাচ্চাটাকে রেখে আমার বৌমা মারা যায় 7 দিনের অজানা জ্বরে। সেই থেকে আমি বাচ্চাটাকে বড় করে তুলছিলাম, কিন্তু বোধহয় আমি আর পারবো না। আমার কিডনিতে ক্যান্সার ধরা পড়েছে, ট্রিটমেন্ট চলছে। তবু জানি আমি বেশি দিন নেই, তাই ওই বাচ্চাটাকে মানুষ করবার জন্য আমি আবার আমার ছেলের বিয়ে দিতে চাই, কিন্তু সেটা একটা শর্তে। ভদ্রমহিলা এই পর্যন্ত বলে তার দৃষ্টি আমার মুখের ওপর স্থির হয়ে থাকলো। কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কী সেই শর্ত? ভদ্রমহিলা বললেন, তুমি কখনো নিজে সন্তান নিতে পারবে না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে ভদ্রমহিলাকে বললাম, আমি মানে? আপনি ভেবেই নিয়েছেন আমি আপনার শর্তে রাজি হব? কিন্তু না, আমি কোনো শর্ত রেখে বিয়ে করতে পারবো না। তাছাড়া এখন আমি বিয়ে করে চলে গেলে আমার পরিবারের ক্ষতি হবে। পরিবারটাকে এখন আমাকেই চালাতে হয়। ভদ্রমহিলা বললেন, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তার জন্য পে করব। উনি পে করবেন শুনে অবাক না হয়ে পারলাম না, তাই জিজ্ঞাসা করলাম, পে করবেন মানে? ভদ্রমহিলা মুখটা গম্ভীর করে বললেন, আমি ঘটকের কাছে শুনেছি তোমার বিয়ে হয়ে গেলে তোমার পরিবার আর্থিক সমস্যায় পড়বে, তাই তোমার পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি এককালীন 5 লক্ষ টাকা দেব। এই টাকাটা দিয়ে তোমার ভাই নিশ্চয়ই একটা ব্যবসা শুরু করতে পারবে। টাকার কথা শুনে রাগ হলেও সেটা ওনাকে বুঝতে না দিয়ে বললাম, আপনার যখন অনেক টাকা, তখন শর্ত দিয়ে বউ কিনতে যাচ্ছেন কেন? 24 ঘন্টা নার্স বা আয়া রেখে তো আপনার নাতিকে মানুষ করে নিতে পারেন। ভদ্রমহিলা হেসে বললেন, সেটা আমি পারি, কিন্তু আমার নাতিটা মাতৃস্নেহ থেকে বঞ্চিত থাকুক এটা আমি চাই না। বললাম, এত টাকা খরচ করতে চাইছেন যখন, অনেক সুন্দর দেখতে মেয়েও তো আপনি পেয়ে যেতে পারেন। সেখানে আমি তো সুন্দর নই। তাছাড়া আপনি তো আমাকে আগেও একবার বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, তাহলে আজ কেন? সেদিন আমি আমার ছেলের জন্য একজন রূপে গুণে সুন্দরী বউ খুঁজতে এসেছিলাম, আর আজ আমি আমার নাতির জন্য এমন একজন মা খুঁজতে এসেছি যে আমার অবর্তমানে পরিবারটাকে সবসময় প্রোটেক্ট করতে পারবে। আমার ছেলের দ্বারা হবে না, কারণ সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তার কাজের জন্য সকালে বের হয় আর রাতে ফেরে। তাছাড়া এত ছোট একটা বাচ্চাকে মানুষ করতে গেলে একজন মাকেই লাগে। তোমার কথা মতো আমি সুন্দর দেখতে সুন্দর মেয়েদেরকেও খুঁজেছিলাম, কিন্তু তারা তাদেরকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত। তারা কেউ তোমার মতো ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়ে দৌড়ে বেড়ায় না। বলে ভদ্রমহিলা চেয়ার থেকে উঠে আমার কাঁধের ওপর একটা হাত রেখে বললেন, তুমি ভাবছো আমি তোমার এত খবর পেলাম কি করে? ভদ্রমহিলা হেসে বললেন, 5 বছর আগে যে ঘটক তোমার সম্বন্ধ নিয়ে আমার কাছে এসেছিল, সেই ঘটককে ডেকে আমি বলেছিলাম আমার নাতির জন্য একজন অবিবাহিত মা খুঁজে দিতে। সে অনেকের সাথে আমার যোগাযোগ করিয়েছিল, তাদের সাথে দেখা করে কথাও বলেছি, কিন্তু তাদের মধ্যে কাউকেই আমার পছন্দ হয়নি। তাদেরকে বাতিল করে যখন ঘটককে বকাঝকা করছিলাম, তখন সে বলল তোমার কথা। তোমাকে আমার আগেও দেখা ছিল, তাই তার থেকে সব শোনার পর আমার মনে হয়েছে তুমি আমার নাতির উপযুক্ত মা, আর আমার অবর্তমানে সংসারটা ধরে রাখতে পারবে। ঘটকের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে তোমাকে ফোন করেছিলাম। এবার তুমি ভেবে আমাকে জানিও, আমার হাতে সময় কিন্তু খুব কম। কথা শেষ করে ভদ্রমহিলা আস্তে আস্তে বাইরে চলে যেতে লাগলেন।
আমি ভদ্রমহিলার চলার দিকে তাকিয়ে রইলাম। সেদিন বাড়িতে ফিরে কাউকে কিছু না বলে খেয়ে শুয়ে পড়েছিলাম। কিছুতেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই ভদ্রমহিলার বলা কথাগুলো কানে বাজছিল। সকালের দিকে মার ডাকে যখন ঘুম ভাঙল তখন 8টা বেজে গেছে। ফ্রেশ হয়ে চা খেতে খেতে মাকে টাকার কথা বাদ দিয়ে ভদ্রমহিলার কথাগুলো বলতে মা বললেন, আমরা চেষ্টা করেও সময়কালে তোর বিয়ে দিতে পারিনি। আজ এতগুলো বছর পর ভদ্রমহিলা যখন নিজে এসে তোকে তার ছেলের বউ করতে চাইছেন, তুই আর না করিস না, রাজি হয়ে যা। বললাম, না মা, তুমি ভুল করছো। উনি আমাকে শর্ত দিয়ে ছেলের বউ করতে চেয়েছেন শুধুমাত্র ওনার নাতির মা হওয়ার জন্য। মা বললেন, উনি যাই বলুন না কেন, একসঙ্গে থাকতে থাকতে পরে সব ঠিক হয়ে যাবে। ও নিয়ে তুই চিন্তা করিস না, ওনাকে জানিয়ে দে তুই রাজি। বললাম, না মা, সেটা হয় না। আমি চলে গেলে ভাই যা ইনকাম করে তাতে সংসার চলবে না। মা বললেন, তোর বাবা যখন কোম্পানিতে কাজ করতো তখন চলতো কি করে? এখনও ঠিক সেইভাবে যা হয় করে আমরা চালিয়ে নেব, তুই চিন্তা করিস না। বলেই মা এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, কথাটা শোনার পর কি যে ভালো লাগছে। আমি তোর বাবা আর তোর ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা বলছি, তুই আজই সেই ভদ্রমহিলার সাথে কথা বল। শাশুড়ি মায়ের যোগাযোগ আর বেশি ফি দেওয়াতে 4 দিনের শর্ট নোটিসে বাবা মা ভাই আর শাশুড়ির সাক্ষাতে জয়ন্তর সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানটি হলো আমাদের বাড়িতেই। জয়ন্তরা বাচ্চাটাকেও নিয়ে এসেছে, যদিও তাকে দেখাশোনা করার জন্য একজন আয়াও আছেন। ফুটফুটে সুন্দর বাচ্চাটা কাঁদছিল দেখে ওকে যেই কোলে তুলে বুকের ওপর তুলে নিয়েছি অমনি সে কান্না থামিয়ে একটা আঙুল মুখে দিয়ে চুকচুক করতে লাগলো। আঙুলটা তার মুখের থেকে সরিয়ে দিতেই সে আবার কাঁদছে দেখে পাশে দাঁড়িয়ে থাকা আয়া দিদি বললেন, ম্যাম, ও দুধ খেতে চাইছে। আয়া দিদির কাছে কোনো লজ্জা না করে বললাম, আমি ওকে দুধ খাওয়াবো কি করে? আয়া দিদি বললেন, ওর ফিডিং বোতল আছে, সেটা ওর মুখে ধরলেই ও খেতে শুরু করবে। ঠিক তখনই জয়ন্ত আমার পাশে এসে বলল, আপনার যা কিছু লাগবে আপনি আমাকে অথবা মাকে বলতে পারেন, অসুবিধা হবে না। শুধু আপনি আমার ছেলেটাকে একটু দেখবেন যাতে ওর কোনো অসুবিধা না হয়। মাথা নেড়ে ঠিক আছে বলে আয়া দিদিকে বললাম, আপনি ফিডিং বোতল আর দুধটা নিয়ে রান্নাঘরে আসুন। বলে রান্নাঘরের দিকে এগোলাম সবাই এর খাবার রেডি করতে। সেদিন জয়ন্তের সাথে আমার আর কোনো কথা না হলেও 2-1বার চোখ চাওয়াচাই হয়েছিল। আমি নিজে গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, চা কি দেবো আপনাকে? সে মাথা নিচু করে ফোনে কাজ করতে করতে বলেছিল, না। যত সময় সে এখানে ছিল অফিসের কাজে, না হয় ফোন করছে না হয় ইমেল। শাশুড়ি মা আমাকে সেদিনই সঙ্গে করে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আমার কিছু কাজ বাকি থাকার জন্য বললাম, আপনারা আজ যান, আমি পরশুদিন এদিককার সব কাজ মিটিয়ে যাব। 2 দিনের মধ্যে স্টোরের কাজ ছেড়ে বাবা মার নামে একটা যৌথ অ্যাকাউন্ট করে আমার জমানো টাকাগুলো সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে শ্বশুরবাড়িতে চলে এসেছি। রেজিস্ট্রির পর আমাদের বাড়িতে আয়া দিদিকে সঙ্গে নিয়ে যখন সবার খাবার রেডি করতে করতে জিজ্ঞাসা করেছিলাম, বাচ্চাটা কখন কখন দুধ খায়, দুধের সাথে আর কিছু খায় কি না, তখন সেখানে শাশুড়ি মা এসে আয়া দিদিকে বাইরে পাঠিয়ে তার কথা মতো 5 লক্ষ টাকার একটা চেক আমার হাতে দিয়েছিলেন। সেটা আমি ওনার হাতে ফেরত দিয়ে বলেছিলাম, আপনি আমাকে আপনার নাতির মা হওয়ার জন্য আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছেন, সেই সম্পর্ক কি কখনো টাকার বিনিময় হয়? ওটা লাগবে না, আপনি রেখে দিন। শাশুড়ি মা তবু বললেন, টাকাটা দিয়ে তোমার ভাই তো যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারবে, তাতে হয়তো ওর ভবিষ্যৎ গড়ে যেতে পারে। দুধ গুলতে গুলতে বললাম, যদি কোনো কারণে ভবিষ্যৎ গড়তে গিয়ে ফেলিওর হয়ে যায়, তখনও নিজে কিছু করবার তাগিদ ছেড়ে আবার এসে টাকা চাইবে, তার থেকে ও নিজে কিছু করুক, তারপর যদি ওর টাকার প্রয়োজন হয় তখন না হয় দেখা যাবে। বলেই প্রসঙ্গ পাল্টাবার জন্য বললাম, বাচ্চাটার কোনো নাম রেখেছেন? শাশুড়ি মা বললেন, ওর মা একটা নাম রেখেছিল, অভিক, তবে ওই নামে কেউ ডাকে না। বললাম, কেন? নামটা তো খুব ভালো, আমি তাহলে আজ থেকে ওকে অভি বলে ডাকবো। প্রথম প্রথম জয়ন্তর মধ্যে একটা সংকোচ ভাব থাকলেও আস্তে আস্তে সেটা কেটে গেছে। এখন সে আমার সাথে ফ্রিলি কথা বলে, মাঝে মধ্যে ছুটির দিনে বাইরেও নিয়ে যায়।
4 মাস যেতে না যেতেই শাশুড়ি মা এখন আগের মতো চলাফেরা করতে পারেন না, মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। সেদিন জয়ন্ত অফিসে চলে যাবার পর অভিকে খাইয়ে শাশুড়ি মার ওষুধ আর খাবার নিয়ে যখন তার ঘরে যাচ্ছিলাম, দেখলাম উনি ড্রয়িং রুমের দিকে আস্তে আস্তে হেঁটে আসছেন। আমি কিছু বলবার আগেই উনি বললেন, আজ আমার শরীরটা অন্য দিনের তুলনায় একটু ভালো, তাই ভাবছি কাজটা মিটিয়ে আসবো। টেবিলের ওপর ওষুধ আর খাবার রেখে বললাম, কোথায় যাবেন? শাশুড়ি মা চেয়ারটা টেনে নিয়ে বসে বললেন, তুমি আমার সাথে আজ ব্যাংকে যাবে। পাশে দাঁড়িয়ে বললাম, কেন? আমার আর তোমার শ্বশুরের কিছু টাকা আছে, সেগুলো আমি তোমার নামে একটা অ্যাকাউন্ট করে দিয়ে যাব। বললাম, কেন মা, আপনি আপনার ছেলেকে দিন। শাশুড়ি মা 2 চামচ খাবার মুখে দিয়ে বললেন, ছেলে ভালো চাকরি করে, ভালো টাকা মাইনে পায়, কিন্তু তুমি? যখন আমি থাকবো না তখন তোমার বা তোমার ছেলের যখন কোনো কিছু দরকার হবে, তুমি কি জয়ন্তর কাছে গিয়ে সবসময় চাইবে? সে তখন জানতে চাইবে, কেন, কি জন্য? সেটা আমি চাই না, কারণ আমি নিজে চাকরি করতাম, কখনো তোমার শ্বশুরের কাছে পর্যন্ত হাত পাতিনি। তাছাড়া তোমার নামে থাকলে অসুবিধা কোথায়? বলে আবার 1 চামচ খাবার মুখে দেওয়ার আগে বললেন, ও তোমার নামে থাকা যা, জয়ন্তর নামেও থাকা তাই। সেই মুহূর্তে অভির কান্নার আওয়াজ পেয়ে শাশুড়ি মাকে আর কিছু না বলে অভি যেখানে উপর হয়ে শুয়ে খেলা করছিল সেদিকে ছুটে গেলাম। 7 মাসের মাথায় অনেক যন্ত্রণা সহ্য করতে করতে শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গেলেন। শেষের মাস 1.5 খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছিলেন। যখন ওনার খুব কষ্ট হতো তখন চোখ দুটো বন্ধ থাকতো আর মুখ দিয়ে একটা আওয়াজ বার হয়ে আসতো। পাশে বসে গায়ে হাত বুলিয়ে দিলে আওয়াজটা বন্ধ করে চোখ দুটো খুলে আমার মুখের দিকে শুধু তাকিয়ে থাকতেন। সেদিনও যখন শাশুড়ি মা খুব কষ্ট পাচ্ছিলেন, পাশে বসে সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছিলাম, তখন উনি আমার হাতটা নিজের শীর্ণ হাতের মধ্য দিয়ে মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে খুব আস্তে আস্তে বললেন, প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সে বিয়ের পর মা হবে, আমারও তাই ছিল। আমি বোধহয় তোকে শর্ত দিয়ে ঠিক করিনি, তুই চাইলে এখন তোর নিজের সন্তানের মা হতে পারিস। আমি তোকে শর্ত থেকে মুক্তি দিলাম। চোখ দুটো জলে ভরে উঠলেও শীর্ণ মানুষটার দিকে তাকিয়ে অন্য হাতে চোখ দুটো মুছে মায়ের বুকের ওপর মাথাটা রেখে বললাম, আমাকে তো আপনি আগেই অভির মা করে দিয়েছেন, নতুন করে আবার মা নাইবা হলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন অভিকে ঠিকমতো মানুষ করতে পারি। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।